কাল ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুন এর দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম ভিজুয়াল ভাইরাসের তরফ থেকে ফিউচার লাইটসের অনুষ্ঠানের মঞ্চে, এবং প্রতি এপিসোডেই আমরা বিভিন্ন ছেলেমেয়েকে নিয়ে আসি। এটা আপনারা যারা আমাদের এটা ফলো করেন জেনে গেছেন, এবং বিভিন্ন দিনই বিভিন্ন ছেলেমেয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের হয়। হ্যাঁ, কেউ যে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে এসছে, কেউ ফিল্ম এডিটিং নিয়ে, কেউ ডিরেকশন নিয়ে। সবাই যে আমাদের দেশেরই ছেলে মেয়ে হয় বা রাজ্যের ছেলে মেয়ে হয় তা নয়, এটা ন্যাশনাল লেভেল তো আছেই, ইন্টারন্যাশনালও বলা যেতে পারে। তার কারণ হচ্ছে বহু বাংলাদেশের ছেলেমেয়েও পড়াশোনা করতে আসে, প্রতি বছরই আসে। শুধু বাংলাদেশ নয়, আরও অন্যান্য জায়গা থেকেও ছেলে মেয়ে আমাদের কাছে পাঠায়, কিন্তু তাদের নিলে আমাদের খুব সমস্যা হবে। তার কারণ হচ্ছে আমরা হিন্দিটাকেও কিছুটা ক্ষেত্রে অ্যালাউ করি, অ্যানালিসিসের ক্ষেত্রে বাংলাটা অ্যালাউ করি, সম্পূর্ণ ইংরেজি ব্যবহার এখানে হয় না। সেক্ষেত্রে একটা ইউএসএ থেকে অথবা আফ্রিকান কোনো কান্ট্রি থেকে, হ্যাঁ, অথবা থাইল্যান্ড থেকে, ইউএসএ থেকে ছেলে মেয়ে যদি আসে, পুরোটাই ইংলিশে কনভার্ট করে দিতে হবে, লাইক এফটে। অতএব সেটা আমাদের পক্ষে, আমাদের মতো অর্গানাইজেশনের পক্ষে একেবারেই সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, কেননা ওইভাবে আমরা তৈরিও হইনি। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু বাংলাদেশের ছেলে মেয়ে আমাদের সবসময় আসে। তবে বাংলাদেশকে আমি কখনোই একটা ভিন্ন দেশ মনে করি না। ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি যেভাবে, আমার অনেক আত্মীয় বাংলাদেশে আছেন। হ্যাঁ, এটা প্রতিবেশী দেশ হলেও আর ঘটনার পরিপ্রেক্ষিতেই বেড়া হয়েছে, আমি এসে বিশ্বাসীও নই। হ্যাঁ, জানি না বাংলাদেশের মানুষরা কীভাবে, আই ডোন্ট নো। হ্যাঁ, তবে বাংলাদেশের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়, খুব দুঃখজনক। যাই হোক, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, সেটা রাজনৈতিক এবং তাই সেই দেশের ব্যাপার। বর্তমানে সেই বাংলাদেশ থেকেই একজনকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, যে আমাদের এই ইনস্টিটিউটে ডিরেকশন ডিপার্টমেন্টের ছাত্র। কী নাম তোমার? তরিকুল ইসলাম। তারিকুল, এটা তো আমরা শুটিং ফ্লোরে আছি। যখন আমার মনে হবে, ধরো তোমাকে আমি বললাম যে তোমার নাম কি, অরিজিনালি তোমার দর্শককে তুমি তখন পরিচয় করবে। তোমার দর্শকের জন্য তুমি এই ক্যামেরাটায় তাকাবে, ঠিক আছে? তাতে দর্শকের চোখাচোখি হবে। তোমার দর্শকের সাথে কমিউনিকেশন না হয়েও, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশান। হ্যাঁ, কিন্তু তবু একটা দর্শক ফিল করে যেন তুমি তার দিকে তাকাচ্ছ, তাতে খুব ভালো লাগে। তা যাই হোক, তারিকুল, তাই তো? হ্যাঁ স্যার। তা তুমি এখানে কি নিয়ে পড়তে এসছো? স্যার, আমি নিফা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টসের অ্যাডভান্স ফিল্ম মেকিং নিয়ে, ফিল্ম ডিরেকশন নিয়ে সেমি প্রফেশনাল কোর্স কমপ্লিট করতে। প্রফেশনাল হঠাৎ তুমি ফিল্ম ডিরেকশনে, এমনি পেশায় তুমি কি করো? স্যার, আমি পেশাগত দিকে মেডিকেল সেক্টরে জড়িত আছি, মেডিকেল ট্যুরিজমে, যেখানে ডক্টর এবং পেশেন্টদের একটা কমপ্লিট সার্ভিস দেওয়া হয় অনলাইনের মাধ্যমে। তো সেটা দুদেশেই চলমান, ভারতের ডক্টর এবং বাংলাদেশের পেশেন্ট সব মিলিয়ে আমার পেশাগত দিকে এটা চালু রয়েছে। মানে তুমি এখানে ভারতবর্ষের অনেক ডাক্তারের সাথে কনসাল্ট করে তাদের সাথে একটা বাংলাদেশের পেশেন্টদের মানে অনলাইন একটা কিছু কথাবার্তা। বেসিক্যালি লকডাউন পরবর্তী সময়ে বাংলাদেশের প্রচুর পরিমাণ আমাদের ওখান থেকে রোগীরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে, বেড়াতে আসে। তো এখানে ডিজিটাল প্ল্যাটফর্মে এখন খুব সহজ হয়েছে যে রোগী এবং ডাক্তারদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপটা দূর করা, যাতে করে খুব সহজেই রোগীরা ঘরে বসে আন্তর্জাতিক মানের সেবাগুলো পাচ্ছে। একদম একদম। তো এটা আমাদের জন্য অনেক পাওয়া এবং রোগীদের জন্য অনেক বড় একটা রিলিফ। সেটা নিয়ে আমি দীর্ঘ 5-6 বছর ধরে কাজ করছি। খুব ভালো, ইটস আ নোবেল জব, আই থিঙ্ক। হ্যাঁ, ভালো কাজ। হ্যাঁ, তা যাই হোক, এবার এর পাশাপাশি হঠাৎ ফিল্ম নিয়ে তুমি কেন ভাবনা চিন্তা করলে? স্যার, ফিল্ম নিয়ে যেটা ভাবনার কথা বলছি সেটা হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই সামাজিক এবং যে বিষয়গুলো আমি খুব ফলো করি। আমি বড় হওয়ার পর থেকে আমার পেশাগত বলুন বা এখন পর্যন্ত মানুষের ইমোশনসগুলো, সমাজে মানুষের ইমোশনসগুলো আমি ফলো করি। আমি রোগীদের বলুন বা স্বাভাবিক যে সাধারণ মানুষ বলতে আমরা বুঝি, তো তাদের অনেক না বলা কথা রয়েছে যেগুলো না তারা
বলতে পারছে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে বলুন। সত্যি কথা বলতে কি আমার কাছে যেটা ফিল্ম যে ভিজুয়াল যে ল্যাঙ্গুয়েজটা বলা হয় ফিল্মে, যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, সেটার মাধ্যমে আমি চাই যে ছোট ছোট ফিল্মের মাধ্যমে, ফিল্ম মেকিংয়ের মাধ্যমে মানুষের আবেগটাকে, তার বৈষম্য যেখানে সমাজে সে নিপীড়িত হচ্ছে, সে যে কথাগুলো বলতে পারছে না সেগুলো পৌঁছতে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে বলি, আমাদের আমি একটা সেগমেন্টের কথা বলছি, ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে, সেখানে এদেশ বলুন না ওদেশ বলুন, মেয়েরা সবসময় চিহ্নিত করা হয় যে বন্ধ্যাত্বার জন্য দায়ী, সমাজ চিহ্নিত করছে। কিন্তু সায়েন্স বলছে যে না, উই আর ইকুয়ালি এখানে আমরা দায়ী একটা সন্তান আসার জন্য। কিন্তু সমাজ চাপিয়ে দিচ্ছে জোর করে মেয়েদের উপরে, যে এমনকি এটা হয় যে মেয়ে সন্তান হচ্ছে সেটার জন্য মেয়েরা দায়ী। তো এই কথাগুলো কিন্তু একটা মেয়ের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। সে তার সংসার হারানোর ভয়ে চুপ করে তার অপবাদটা মেনে নিচ্ছে। তো এই কথাটাকে যদি আমি, তার যে আবেগটা, এরকম শত শত হাজারো মেয়ে রয়েছে যারা এই ভুক্তভোগী, আমি যদি 3 মিনিটের একটা শর্ট ফিল্মে সেই নিপীড়িত মেয়ের চেহারাটা সামনে আনতে পারি, আমার মনে হয় সেই প্রতিবাদটা যেমন হবে, তার আবেগটাও দেখতে পাবে, একই সাথে যেটা সায়েন্স, যেটা সত্যি, সেটাও এস্টাবলিশ করা যাবে যে পুরুষ মেয়ে সন্তান বা পুরুষ সন্তান, এটার জন্য শুধুমাত্র পুরুষরাই দায়ী, সায়েন্স বলছে। একদমই তাই। তো এই একটা শুক্রাণুর হেরে যাওয়া অথবা জিতে যাওয়ার উপরে নির্ভর করছে ব্যাপারটা। ডেফিনেটলি হ্যাঁ, যার জোর বেশি সে আলটিমেট উইন করলো। ওই লড়াইয়ে যদি বারবারই দেখা যাক যে একজন মহিলা আসছে, তাহলে ন্যাচারালি পুরুষের যে শুক্রাণুটা ঢুকছে সে ওই ফাইটটাতে আলটিমেট পরাজয় স্বীকার করছে, তাই নয় কি? ডেফিনেটলি স্যার। আমি যদি আরেকটু বলি, আমাদের সমাজে আমার মনে হয় যে ধর্ষিত মেয়েরা, তাদেরকে বরং আরও বেশি হেজিটেশন এবং আরও বেশি নিপীড়িত করা হয় সে যেটা দিয়ে পার হচ্ছে সেটার উপরে। তো এরকম প্রতিটা ক্ষেত্রে যদি আমরা দেখি সমাজের, আপনি প্রতিটা ব্যবস্থার ক্ষেত্রে, সেক্ষেত্রে গল্পগুলো আছে, না বলা কথা আছে, সেগুলো যদি তুলে ধরতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমার এই প্যাশন বা এখানে আমার ফিল্ম মেকিংয়ের খুব ভালো উদ্দেশ্য। তবে আমি সবসময় বলবো যে, মানে এটা আমার মনে হয়েছে কথা বলে, অবশ্যই ব্যক্তিগত ধারণা, হ্যাঁ, কারোর আবেগকে দেখিয়ে দেওয়াটা আমার দায়িত্ব হওয়া উচিত নয় বলে আমি মনে করি। হ্যাঁ, তার দুঃখ বা তার কষ্টের জায়গাটা আমি মানুষকে দেখালাম না, সে দুঃখ অথবা কষ্ট পেয়েছি যে কারণে, হ্যাঁ, সেটা কিছু মানুষের অশিক্ষার জন্য, হ্যাঁ, সে শিক্ষিত নয়। অর্থাৎ থ্রু মাই প্রোডাকশানস অর থ্রু মাই স্টোরি, আমার দায়িত্ব থাকবে সমাজের সেই লোকগুলোকে একটু অন্যরকমভাবে শিক্ষিত করে দেওয়া, যে দেখো বাপু, ওই যে মেয়েটি, ওই যে ছেলে মেয়ে হয়নি যে ভদ্রমহিলার, আলটিমেট তার জন্য সে দায়ী ছিল না, ছেলেটি দায়ী ছিল। এর পিছনে একটা বিজ্ঞান থাকে, তুমি বিজ্ঞানটাকে অস্বীকার করে তুমি জীবনটাকে চালাতে পারো না, তাহলে এই ভুলগুলো হতে থাকে। হ্যাঁ, এবং এইসব অপবাদ পড়ে এক একটা মানুষের জীবন শেষ হয়ে যেতে থাকে। ডেফিনেটলি স্যার। স্যার, আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, যে ফিল্ম মেকিংয়ের যদি আমি কমার্শিয়াল পার্টটা বলি, এর পাশাপাশি বর্তমান সময়ে যে ডিজিটাল প্ল্যাটফর্ম এসছে, ইউটিউবের যুগ বলছি, সেখানে ফিল্ম মেকিংয়ের প্রতিটা অ্যাডভার্টাইজমেন্ট বলুন, অ্যাডফর্ম বলুন, হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে, যে কোয়ালিটিফুল ওয়ার্ক পাচ্ছে না, প্রত্যেকে কোয়ালিটি ওয়ার্ক খুঁজছে। আপনি যদি ট্রেডিশনালি বিজ্ঞাপন দেখেন, যে হচ্ছে একটা টিভিতে একটা পণ্যের বিজ্ঞাপন হবে, সেটা কিন্তু হিউজ কস্টলি হয়। কিন্তু এখনকার যারা আছে তারা খুঁজছে যে কোয়ালিটি ওয়ার্ক অ্যাট এ রিজনেবল প্রাইস। তো সেই জায়গাটা যদি, যেখানে আমি নিফাতে স্টাডি করে যেটা পাচ্ছি, যে একটা প্রপার ডিরেকশন, যে অ্যাকচুয়ালি এখনকার সময় বলা হয় যে সিনেমাটোগ্রাফার বা যেটা হচ্ছে ভিডিও ম্যান, এটার কমপ্লিট ডিফারেন্সটা বুঝতে পারছে। তো ফিল্ম ডিরেকশনে এটা একটা কমার্শিয়াল বড় স্কোপ রয়েছে সব জায়গায়, সেদিকটাও আমি দেখছি যে যে কেউ চাইলে এটা পুরোপুরি প্রফেশন হিসেবে নিতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। এবং এটা হিউজ
ক্যাপাসিটি আছে, এবং সবচেয়ে বড় কথা opportunity হচ্ছে, আছে। আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, যে সবটাই যে আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকেই ফিল্মটা বানাতে হবে এরকম নয়। কিন্তু আমি নিজে এই সংস্থাতে দীর্ঘদিন 35 বছরই রয়েছি, এবং লাস্ট 6 বছরে আমি জেনারেল সেক্রেটারি এখানকার, তা এবং ফেডারেশনের একজন কর্মী। আমি বলছি, হ্যাঁ, আমাদের লাস্ট 7-8 বছরে ইন্ডাস্ট্রি সারা পৃথিবী জুড়েই, আমাদের দেশে অনেক দেরিতে শুরু হয়েছে, তার আগেই অন্যান্য দেশে শুরু হয়ে গেছিলো। ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানস কিন্তু শুধু ইন্ডাস্ট্রির মধ্যেই আবদ্ধ নেই। আর আজকে আইটি ডিপার্টমেন্ট, প্রতিটা আইটি সেক্টর তার ভিডিও ডিপার্টমেন্ট ওপেন করতে হচ্ছে, কেননা সোশ্যাল মিডিয়ার সাথে তাকে যোগাযোগ রাখতে হচ্ছে। আমাদেরই একটি ছেলে, অঙ্কুর নাম, সে একটা বড় আইটি সেক্টরের ভিডিও ডিপার্টমেন্টের হেড, প্রধান হয়ে কাজ করছে। কেন তাদের এই সোশ্যাল ইস্যুস নিয়ে ফাদার্স ডে, অমুক ডে, এগুলো বানাতে হচ্ছে, তাদের কাজগুলোকে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হচ্ছে, যে ইন্স্যুরেন্সটা এটা করবার ফলে কি হলো, সেগুলো কখনো ওরা স্টোরি হিসাবে প্রেজেন্ট করছে, কখনো ওরা একটা ট্রু ঘটনাকে এরকম ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়ে আসছে। মানে লট অফ ওয়ার্ক। আমি আরও একটা কথা বলি, সরকার এতদিন ধরে, সরকারি জায়গায় সরকার এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রেই, এটা অনেকেই জানে না, যে স্টিল ফটোগ্রাফি শিখে কী হবে। অনেকে বলে স্টিল ফটোগ্রাফার আজও আছে, আজ থেকে 100 বছর আগেও ছিল। স্টিল ফটোগ্রাফিতে সরকারের প্রতিটা ডিপার্টমেন্টে, পুলিশ থেকে আরম্ভ করে যত ডিপার্টমেন্ট যারা সরাসরি মানুষের সাথে গিয়ে কাজ করে, তাদের কাজের ডকুমেন্টস হিসাবে এগুলো গ্রহণ করতে হয়। ইভেন পুলিশেরও ডকুমেন্টস হিসাবে স্টিল ফটো দিতে হয়। এখন সেটা ভিডিও হয়ে গেছে, স্টিলের পাশাপাশি ভিডিও রাখতে হয়। এই পরিবেশ দপ্তর শুরু করেছে তাদের পরিবেশের উপর একটা চ্যানেল। ওই ডিপার্টমেন্টটা তো আমাদের ছেলেমেয়েরাই শুরু করেছে, চালায় গিয়ে। ঠিক আছে, আমার ওখানে ওরা যে আলাদা করে যে পুরো আমাদের সেক্টর, আগে অন্যান্য ছিল, এখন পুরোটাই কন্ট্রোল হয় এনআইএফএফ ছেলেমেয়েরা কাজ করছে। বাইরে থেকেও আসবে, আস্তে আস্তে আসবে। তা নতুন এরকম প্রচুর সেক্টর সরকারকেও ভাগ দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টলি নেই। অতএব টেকনিশিয়ানস, একজন এডিটার, একজন ক্যামেরাম্যান, যার জন্যই আমরা এই ফুল টাইম কোর্সটাকেও বিশেষ করে নিয়ে এসেছিলাম, যে সবটা জানবার প্রবলেমটা, লাভটা হচ্ছে এটা, যে তোমার শুধু ডিরেকশানটা শিখেছি, আমার ডিরেকশান ছাড়া কিছু হবে না, কিন্তু এখন একটা ক্যামেরার কাজ আসছে, আমি ক্যামেরাটা করতে পারছি না। একটা এডিটিংয়ের কাজ আসছে, আমি এডিটিংটা করতে পারছি না। স্কিল প্লেয়ার যদি সর্বত্র, ফিল্ম মেকিংটা স্কিলটা যদি সর্বত্র থাকে, তাহলে কাজের অভাব সে কখনো বসে থাকে না, একদিনের জন্য বসে থাকবে না। আর যুগটাই সেরকম হয়ে গেছে। তাই যাই হোক, সবটাই যে ফিকশানে আমাকে থাকতে হবে এরকম কোনো মানে নেই। নন ফিকশান দুনিয়াতেও প্রচুর কাজ, এবং এটা দিনকে দিন বাড়বে, বই কমবে না। কেননা সোশ্যাল মিডিয়ার সাথে প্রত্যেকে যোগাযোগ রাখতে হয়, প্রতিটা অর্গানাইজেশনকে যোগাযোগ রাখতে হয়। মানুষ নিয়েই কারবার তো আমাদের। অতএব সেইখানের কাজের জন্য, ইনফরমেশনসকে রাখবার জন্য প্রতিটা ডিপার্টমেন্টের, ভিডিও ডিপার্টমেন্টের প্রয়োজন হয়ে পড়ছে। তাই এটা অবশ্যই ভীষণ মানে একটা ভালো বিষয় তুলেছ কি তুমি। যাই হোক, যেটা আমি আরেকটা তোমার কাছে জানতে চাই, যে এই যে তুমি বাংলাদেশ থেকে এসে এখানে কদিন হলো ক্লাস করছো এখন পর্যন্ত? স্যার অলরেডি 3 মাস হয়ে গিয়েছে। 3 মাস হয়ে গেছে। 3 মাস ক্লাস করে তোমার অভিজ্ঞতা কি? স্যার অভিজ্ঞতা, আমি আগে কিছুটা কোর্স সম্পর্কে আমার বেসিক আইডিয়া ছিল, কিন্তু এখানে এসে যেটা আমি বেনিফিট যেটা পাচ্ছি, থিওরির পাশাপাশি যে প্র্যাকটিক্যাল নলেজটা প্রতি সপ্তাহে, প্রতি সময়ে যেটা ডিরেকশনে দেয়া হচ্ছে, সেটা খুব হেল্পফুল। কারণ এটা থিওরিটা জানাটাও যেমন অত্যাবশ্যক, একই সাথে যখন প্র্যাকটিক্যাল জিনিসটা দেখছি তখন ওটা ব্রেনে ক্যাচ করে যাচ্ছে, এবং যেগুলো ভুল ত্রুটিগুলো আমার হচ্ছে সেগুলো আমি খুব ইজিলি সেটা কভার করতে পারছি। সো এটা আমাকে রিয়েল ফিল্ডে কাজ করার জন্য খুব উৎসাহিত করছে, এবং আমি ডেফিনেটলি এটার জন্য থ্যাঙ্কফুল যে আমি প্রোগ্রেস হচ্ছে, এটা আমি নিজে বুঝতে পারছি। তুমি এখানে এখন আমি বললাম, তো তোমাকে মনে হয় 3 মাসে খুব কম দেখেছি। ভিসা জটিলতা, ঠিক মতো করো না, ভিসা জটিলতার বিষয় ছিল স্যার। ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না, না স্যার? ভিসা জটিলতার বিষয় ছিল, আপনি জানেন, রিসেন্ট ইস্যুতে, ভিসার একটা সমস্যা, যার কারণে আমার দেরি হয়েছে ক্লাস শুরু হওয়ার পরে। ভিসার তো হয়ে গেছে। ভিসা পরবর্তীতে এখান থেকে ইনস্টিটিউট থেকে লেটার পাঠানোর পরে হয়ে গিয়েছে, তো যার কারণে শুরুর দিকে মিস করেছি স্যার বেশ কিছু ক্লাস। তা ঠিক আছে, আমরা আশা করব তুমি ভালো ছবি বানাবে, ভালোভাবে করবে। তাই এই যে 3 মাস পরে আর একটা ছবি তোমায় বানাতে হবে, তার কন্টেন্ট বা কনসেপ্ট নিয়ে কিছু ভাবনা চিন্তা হয়েছে তোমার? তুমি করেছো কি? স্যার কিছুটা একটা বিষয় নিয়ে আমি ভেবেছি, যেটা যদি আমি ওয়ানলাইনার বলি, যে আসছে দুর্গাপুজোর সময় আমি একটা গল্প
ভাবছি, যেখানে একটা মেয়ের চোখে যে গল্পটা এরকম থাকবে, তার একটা মুমূর্ষ ছোট মেয়ে, যাকে বলা হচ্ছে যে সে আর বেশি দিন বাঁচবে না, তো তার চোখ দিয়ে পুরো দুর্গাপুজোর একটা যে ট্রাভেলটা করাবো, তা সে এসেছে যে আমি পুরো এটা দেখবো। তো সেই বিষয়টা নিয়ে আমি ভাবছি যে তার চোখ দিয়ে পুরো দুর্গাপুজোর যে ফেস্টিভ্যালটা সেটা তুলে ধরা, এবং কিছু ফ্রিকশন সেখানে দেওয়া, যাতে করে যতটুকু ইন্টারেস্টিং করা যায় আর কি। সেটা ডেফিনেটলি ইনস্টিটিউটেড হেল্প লাগবে স্যার। তো আমি কনসেপ্ট নিয়ে কাজ করছি বানাতে আমরা স্বাভাবিকভাবে, এটা যেহেতু প্রজেক্ট ওয়ার্ক, সেগুলো তো তোমরা পাবি, সেগুলো কোনো সমস্যা নেই। তবে কন্টেন্টটা খুব ভালো, কীভাবে গল্প বলবে আমি জানি না, হ্যাঁ, কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং এই কারণে লেগেছে যে দুর্গোৎসবে হিসাবে আমরা দেখি কি আর সব পৌরাণিক কাহিনীকে, যে উনি আসছেন, হ্যাঁ, এবং একটা সময় অবধি থাকেন, তারপরে ধর্ম বলছে কি আর, হ্যাঁ, আসেন না যান আমি দেখতে পাই না, কোনো দিন দেখিনি আমি। তা যাই হোক, উনি আসছেন, এসে থাকছেন, হ্যাঁ, এবং আলটিমেটলি একটা সময় তিনি আবার বিদায় নিচ্ছেন, বিসর্জন হচ্ছে কি আর, সে সময় আমরা তাকে ভাসিয়ে দিচ্ছি, হ্যাঁ। তা ক্ষণিকের ইয়ে, তা এই মেয়েটিরও, সেও মহিলা এবং বাচ্চা মেয়ে, হ্যাঁ, তারও জীবনটা কিন্তু ক্ষণিকের, হ্যাঁ, কিছুদিনের জন্য সেই সময় তার যায়, মানে সেও জানে যে আমার চলে যেতে হবে। অতএব এটা কোথায় যেন একটা অদ্ভুত একটা টানাপোড়েন, হ্যাঁ। ঠিক আছে, আশা করি কীভাবে গল্প করবে আমি জানি না। তোমার দর্শককে তুমি কি কিছু বলতে চাও তোমার ছবির এই মানে আগামী দিনে তারা দেখা বা এই কন্টেন্টটা নিয়ে কিছু কি তুমি বলতে চাও? স্যার, যে কন্টেন্টটা নিয়ে আমি আপনাকে শেয়ার করলাম সেই বিষয়ে বলতে চাচ্ছেন। আমি যে কন্টেন্টটা তৈরি করেছি সেটা আরও ডেভেলপমেন্ট বাকি রয়েছে। একটা অনুরোধ যদি তুমি তোমার করার থাকে যে আমার এই ছবিটা আমি এইভাবে করব, তুমি তোমার দর্শককে অবশ্যই বলতে পারো, হ্যাঁ, এবং তুমি কোত্থেকে এসছো, হ্যাঁ, কেন কীভাবে, কিছুক্ষণের জন্য তুমি দর্শককে বলতে পারো। হ্যালো, আমি তরিকুল, নিফা ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টসে আমি অ্যাডভান্স ফিল্ম মেকিংয়ে স্টাডি করছি, এবং আসছে দুর্গাপুজো উপলক্ষে আমি একটা কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে একটা শর্ট ফিল্ম নিয়ে আসতে চাচ্ছি, যেখানে আপনাদেরকে পুরো দুর্গাপুজোর যে ফেস্টিভ্যালসগুলো এবং যে মূল বিষয়গুলো থাকে সেটি একটি গল্পের মাধ্যমে তুলে ধরার একটা প্রয়াস করব। এবং আমি আশা করি যারা পুরো পৃথিবী জুড়ে, কলকাতাতে ও পশ্চিমবঙ্গে বিশেষ করে যে দুর্গাপুজোটা এত বড়োভাবে আয়োজন করা হয়, এবং এর পিছনে যে হিস্ট্রি আছে এবং এর সাথে মানুষের আবেগ যেটা জড়িত, সেটাকে ছোট্ট আকারে যতটুকু সম্ভব তুলে ধরার ছোট্ট প্রচেষ্টা করব। আশা করছি কিছু একটা ভালো কাজের জন্য আপনাদের সমর্থন পাব, এবং হোপফুলি আপনাদের সকলের আশীর্বাদ থাকলে এটা ভালো কিছু হতে যাচ্ছে, এবং সকলের আমি দোয়া প্রার্থী। ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। লাস্ট আমার একটা প্রশ্ন তোমাকে, এই যে এখান থেকে তুমি ছবি তৈরি শিখবে, তার সাথে তোমার ডাক্তারি কাজকর্ম চলবে, হ্যাঁ, সেখানেও অনেক ভালো ভালো কন্টেন্ট পাবে বলে আমার মনে হয়, ভেরি ইন্টারেস্টিং এগুলো, হ্যাঁ। তা যাই হোক, এগুলো শিখে তোমার তো দেশে গিয়ে দেশেই কাজ করার ইচ্ছে? স্যার, আমি বেসিক্যালি দুদেশেই কাজ করছি, বরং বেশিরভাগই আমি কলকাতাতে আমার স্টে করা হয় প্রফেশনালের দিক থেকে, এবং আমার বাংলাদেশে কাজ করার ইচ্ছে। স্যার, বাংলাদেশে প্রচুর পরিমাণে কাজের স্কোপ রয়েছে, কারণ আমি কলকাতা এবং যদি ঢাকা দুটো দেশের রাজধানীর কম্পেয়ার করি, তো বাংলাদেশে কাজের স্কোপ আরও অনেক বেশি রয়েছে, কারণ কলকাতাতে যতটা ডেভেলপ করেছে এই ফিল্ম জগৎটা, বাংলাদেশে আপনি সেই রকম দেখবেন না। তো যেখানে গ্যাপ রয়েছে তার মানে সেখানে সম্ভাবনা বেশি, ডেফিনেটলি। তো সেই কাজটা আমি একই সাথে নিজের দেশে এবং এখানে আমি করতে পারছি, এটা আমার জন্য বলবো যে অ্যাডভান্টেজ, যে দুটো ফিল্ড আমি পাচ্ছি। বাংলাদেশে আমাদের অনেক ছেলে আছে, বাংলাদেশে টেলিভিশনেও আমাদের অনেক ছাত্র আছে, সবার নামগুলো আমি খেয়াল রাখতে পারি না, হ্যাঁ, মাথায় থাকে না, হ্যাঁ, কিন্তু অনেকেই আছে, একজন ক্যামেরাম্যান আছে, একজন ডিরেক্টর আছে, হ্যাঁ, সবই টেলিভিশনের কাজকর্ম করে, হ্যাঁ। আরেকটি ছেলে ছিল, রাজাদা ডকুমেন্টারি করতে গেছিলো মুজিবুর রহমানের উপরই মনে হয়,
সেই সময় ও রাজাদাকে একটু হেল্প টেল্প করেছিল। ওর নামটা আমি ভুলে যাচ্ছি। কাজটাও ভালো করতো, কিন্তু ওর কাজের মধ্যে আমি ওকে বলেছিলাম ওর লাস্ট কাজটা, আমার এখানে বলতে কোনো অসুবিধা নেই, যে চোখে পট্টি বেঁধে শিল্পী হওয়া খুব খারাপ জিনিস। আচ্ছা, শিল্পী তো ধর্ম দেখবে না, কিছু দেখবে না, শিল্পী তো মানুষের ভুলগুলোর দিকে এরকম করে আঙুল দেখাবে, ক্ষত সারানোর দায়িত্ব আমার নয়। হ্যাঁ, কিন্তু আমার চোখটাই যদি পট্টি বেঁধে দেওয়া হয় তাহলে খুব মুশকিল। ডেফিনেটলি স্যার। কিন্তু ও ভালো হতে পারত, ওর সেই সম্ভাবনা ছিল কাজের। স্যার, পলিটিক্যাল কারণে যেটাই আগে হয়েছে বা এখনও হচ্ছে না কেন, আমি আমার বাংলাদেশের যে জেলা থেকে বিলং করি, মেহেরপুর জেলা, এবং তার পার্শ্ববর্তী হচ্ছে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলাতে সবচেয়ে বিখ্যাত বাংলাদেশের একটি নিদর্শন হচ্ছে রবি ঠাকুরের বাড়ি। তো আপনি যেটা বললেন সেটা যদি হতো, তাহলে রবি ঠাকুর তো ওখানে গিয়ে এত কবিতা লিখেছে, গল্প লিখেছে, সেটা লিখতে পারতো না। সো এইটা ব্লকেজ করলে তো আমি কোনো কাজ করতে পারবো না। যদি চোখ কোনো শিল্পীর সাথে বেঁধে ফেলি আমি, তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, কাউকে নিয়ে সমালোচনা করার কাজ আমাদের নয়, যে যার কাজ দিয়ে উত্তর দেবে, আমি ভুলও হতে পারি। যাই হোক, তারিকুল, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আগামী দিনে আরও ভালো ভালো কাজ নিয়ে তুমি আমাদের কাছে আসবে, এটা বিশ্বাস। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, আগামী দিন আবার দেখা হবে আপনাদের সাথে ফিউচার লেটসের এই মঞ্চে। হ্যাঁ, সেদিনকেও আরেকজন আমাদের সাথে থাকবে, তার কথাবার্তা আমরা শুনবো। আজকে এখানেই শেষ করলাম। থাকবেন সাথে আমাদের 365 দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Future lights.